আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর আর খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক এম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই রাজনৈতিক বিশ্লেষক জনাব শরীফুজ্জামান শরীফ, আপনিও কেমন আছেন? ভালো আছি। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন আমাদের সাথে, জানাবেন মতামত আর করবেন বিশ্লেষণ। আজ প্রধান নির্বাচিত খবর হিসেবে যে খবরটিকে আমরা নির্বাচন করেছি, সেখানে বলা হচ্ছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের এবং পুলিশের নতুন ক্যাম্প গুড়িয়ে দেওয়ার পেছনে দীর্ঘ সময় আইনের শাসন না থাকাকেই দায়ী মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে সলিমপুরের সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে, সেটা কঠোরভাবে নির্মূলের হুঁশিয়ারি দেন তিনি। এদিকে সলিমপুরের সন্ত্রাসী হামলার পেছনে র্যাবের দুর্বলতার কথা স্বীকার করেছেন বাহিনীর মহাপরিচালক। তবে তিনি হুঁশিয়ারি দেন, ইয়াসিন বাহিনী বা অবৈধ কোনো দখলদার জঙ্গল সলিমপুরে ঢুকতে পারবে না। এ বিষয়ে একটি প্রতিবেদন আছে, চলুন প্রতিবেদনটি দেখে আসি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে রবিবার গভীর রাতে র্যাবের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা এক্সকাভেটর দিয়ে র্যাবের জন্য নির্মাণাধীন অস্থায়ী ক্যাম্প গুড়িয়ে দেয়, ভেঙে ফেলে স্থায়ী ক্যাম্পের দেয়াল। র্যাব জানায়, হামলায় AK-47-এর মতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে ঈদযাত্রা মনিটরিং সেল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে সেটি কঠোরভাবে নির্মূল করা হবে। তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের উপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। এদিকে জঙ্গল সলিমপুর ক্যাম্পে হামলার ঘটনায় র্যাবের দুর্বলতা ছিল বলে স্বীকার করেছেন বাহিনীর মহাপরিচালক। জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোনোভাবেই ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদার কেউ জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে পারবে না। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে, এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। জঙ্গল সলিমপুরে গত 2 দিনে 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। আমার প্রতিবেদনটি দেখছিলাম। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনার বিশ্লেষণটা একটু শুনবো নিশ্চয়ই। আপনি শুনছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আসলে তিনি একটা দীর্ঘ সময়ের কথা বলছিলেন, যে যেই দীর্ঘ সময় আসলে আইনের শাসন না থাকার ফলে এই ধরনের একটা পরিস্থিতি, বাস্তবতা তৈরি হয়েছে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে, ধরেন লম্বা সময় ধরে এই পরিস্থিতি যে তৈরি হয়েছে, ফলে আবার এই দিকে আবার এই সরকারের দিকে আঙ্গুল তোলাটা খুব একটা সহজ হবে না। কিন্তু তারপর যদি আপনি সময়ের টাইম ফ্রেমটা মাপেন, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ধরেন 18 মাস, বিএনপির 3 মাস হতে চললো, 100 দিন পার করে ফেলেছে, মোটা দাগে 2 বছরের মতো হতে চললো। সেখানে যে ক্ষমতা কাঠামো, যে ক্ষমতার বলয় গড়ে উঠেছিল, সেটা কি এত শক্তিশালী যে 2 বছরে ভাঙা গেল না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। সলিমপুর নিয়ে যতগুলো আলোচনা আসছে, শিরোনাম আসছে, প্রায় প্রত্যেকটা জায়গায় বলা হচ্ছে যে রাষ্ট্রের ভিতরে আর একটা রাষ্ট্র। কিন্তু একজন নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি, একটা দেশের কোনো সংগঠিত সংঘবদ্ধ অপরাধী চক্র রাষ্ট্রের থেকে শক্তিশালী না। রাষ্ট্র যদি আন্তরিক হয়, চায়, তাহলে যে কোনো জায়গায় তার আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। কেন হয় না? কারণ রাষ্ট্র তখন চায় না। আমাদের সুন্দরবন অঞ্চলে দীর্ঘদিন ধরে কিন্তু দস্যুদের একটা বিরাট নিয়ন্ত্রণ ছিল।
এবং কোনো কোনো জায়গায় সেখানে যে রাষ্ট্রীয় বাহিনী তারাও এক ধরনের তাদের সাথে সমঝোতা করে চলতে হতো বা তাদের কথা শুনে চলতে হতো। ওকে, সেই জায়গাগুলোতে কিন্তু তুলনামূলকভাবে এই যে বাহিনীগুলোর কথা বলছি, আমাদের নিয়মিত যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাদের দৃঢ়তা দিয়ে, দক্ষতা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, সাহসিকতা দিয়ে সেখানে কিন্তু একটা শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনতে পেরেছে। তাহলে চট্টগ্রাম শহর থেকে মাত্র 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় লাগে। এই এত কাছে একটা জায়গায় সরকার বা বাহিনীগুলো ফিরিয়ে আনতে পারবে না, এটি আমার বিশ্বাস হয় না। আমার কাছে মনে হয়েছে যথাযথভাবে এই জায়গাগুলোকে ফোকাস করা হয়নি। আপনি যে সময়টার কথা বললেন, একটা নতুন সরকার একটা দায়িত্ব গ্রহণ করেছে, পুলিশ প্রশাসনের মধ্যে পরিবর্তন আসছে, অনেকগুলো জায়গায় এর সাথে গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা তথ্য ইম্পর্টেন্ট। যখন পুলিশ প্রশাসনের পরিবর্তনটা হয়, অনেকগুলো জায়গায় যে গোয়েন্দার যে চেইনগুলো থাকে সেই চেইনটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, ভেঙে পড়ে ইনফরমেশন জায়গা। যেটা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে র্যাব, তারা বলছে যে সম্ভবত তাদের কোনো কোনো তথ্য সন্ত্রাসীরা জেনে গেছে। কিন্তু এর আগের টার্মটা যদি বলেন, এদের পেছনে একটা রাজনৈতিক ইন্ধন আছে। শুধু রাজনৈতিক ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে না। আমি ওই জায়গাটায়, প্রথমটা হলো রাজনৈতিক। ওকে, রাজনৈতিক ইন্ধন যদি না থাকে তাহলে কিন্তু ব্যবসায়ীরা সাহস করেন না যে ওইটার মধ্যে যুক্ত হওয়ার জন্য। ওকে, যখন তারা দেখেন যে এর পেছনে অমুক নেতার একটা সাপোর্ট আছে, তখন সেটাকে কেন্দ্র করে দুজন ব্যবসায়ী এসে তাদেরকে সাপোর্ট দেন। এবং এই যে জায়গাটার কথা বলছি, এখানে বিপুল সম্পদ, এর আর্থিক মূল্য কিন্তু অনেক বেশি, এবং এটাকে ব্যবহার করে নানা ধরনের ছিন্নমূল মানুষ সেখানে থাকে, ঘর ভাড়া দেওয়ার থেকে শুরু করে, তাদের কাছ থেকে চাঁদাবাজির থেকে শুরু করে, এবং তারা এমন একটা সিস্টেম তৈরি করেছে যে স্থানীয় যারা ছিন্নমূল মানুষ এবং থাকতে সেখানে বাধ্য হয়, তারাও কোনো না কোনো কারণে এদের পাশে এসে দাঁড়াতে বাধ্য। আমরা যখন গতকাল এই বিষয় নিয়ে কথা বলছিলাম, তখন আমরা সেখানে গিয়েছিলেন। এখন যেমন আলোচনায় আছে জায়গাটা সলিমপুর, এর আগে যখন এখানকার ঘটনা খুব একটা সামনে আসছিল না, সেই সময়েও কিছু সাংবাদিক সেখানে গিয়েছিলেন। তারা সেখানকার যে বাস্তব কথা গতকালকে আলোচনার টেবিলেই বলছিলেন যে সেখানে ঢুকতে হলে পরিচয়পত্র দেখে ঢুকতে হয়। ফলে সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে আলাদা ধরনের একটা প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছে কিনা, যেটা নিজস্ব ব্যবস্থাপনায় হচ্ছে কিনা। তারা বলছিলেন যে হ্যাঁ, সেখানে এই ধরনের একটা বাস্তবতা তৈরি হয়েছে যে আপনি যদি সাধারণ আপনার পরিচয় জেনে যায়, তাহলে আপনার ওই এলাকায় ঢোকা মুশকিল হয়ে যাবে। কিন্তু আবার একই সঙ্গে এটাও সত্য, আপনি যদি 2020 সালের পর থেকে ঘটনাক্রম বা গণমাধ্যম সার্চ করেন, তাহলে আপনি নানান সময় এই এলাকাটার চেহারা পাবেন নানানভাবে। সেখানে 2022 সালে গিয়ে জেলা প্রশাসন হামলার শিকার হচ্ছে, নানান সময় পরিবেশ অধিদপ্তর হামলার শিকার হচ্ছে, ইভেন 2025 সালে সেনাবাহিনী সেখানে গিয়ে অস্ত্রের কারখানা উদ্ধারও করছে। ফলে যে এলাকাটা কিন্তু একটা রহস্যের মধ্যে থেকেই গেছে। এখন আমাদেরকে প্রশ্নগুলো যেগুলো উঠছে স্বাভাবিকভাবে, যে মনিটর কি হচ্ছিল না, নাকি আসলে এটাকে অন্যভাবে মনিটর হচ্ছে? এই যে আমি সেখানকার যে পরিবেশ পরিস্থিতি এবং আপনি যে ঘটনাগুলো বললেন, এগুলোর ভেতর থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সিনেমার মতন ঘটনা। কিন্তু আমাদের এখানে ক্রাইমকে বেস করে যে ধরনের সিনেমা আমরা দেখি, এটাকে বেস করে সেই ধরনের সিনেমা হতে পারে। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই পরিস্থিতিটা কেন হলো। আপনি যে জায়গাটা বললেন, এর আগের যে ঘটনাগুলো অবশ্যই রাজনৈতিক শেল্টার ছিল, এবং রাজনৈতিক শেল্টার ছাড়া আপনি 15 বছর বলেন, 1.5 বছর বলেন, আর এই 3 মাস বলেন, আপনি খেয়াল করে দেখবেন যে এক একটা সরকার তার প্রতিপক্ষ এবং প্রবল শক্তিশালী প্রতিপক্ষকে রাজনৈতিক প্রশাসনিকভাবে একেবারে নির্মূল করে ফেলেছে, কোমর ভেঙে দিয়েছে। সোজা কথায় যদি বলি, তাহলে তারা 3100 একর জমির এরিয়া, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না, এটাকে বিশ্বাস হয়? আমাদের দেশের এই শৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে আমরা দেখেছি সেই পদ্মার চরে কোন একটা কুড়ে ঘরের মধ্যে 2 জন ব্যক্তি গেছেন, তারা জঙ্গি, তাদের হাতে একটা বই পাওয়া গেছে, জঙ্গিবাদের বই। এই গল্পগুলো তো আমরা জানি, আবার রিয়েল কতগুলো অ্যাকশনের ঘটনা আমরা জানি। তাহলে সেই কাজটি যদি করা যায়, তাহলে একটা শহরের এবং সেকেন্ড লার্জেস্ট সিটি বাংলাদেশের, তার পাশে এদেরকে দমন করা যায় না, যাবে না, এটি আমার মনে হয় না। রাজনৈতিক সদিচ্ছাটাই হচ্ছে। যে আমি আবুল কালাম আজাদের বিশ্লেষণটা শুনতে চাইবো।
ধরেন একটা তো বিষয় হচ্ছে যে আমাদের যে তথ্য সার্ফিং করছি তাতে করে আমরা পাচ্ছি যে প্রায় লাখ দেড়েকের মতো মানুষ সেখানে বসবাস করে। ফলে আপনি শুনছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ইভেন র্যাবের যিনি মহাপরিচালক আছেন তার বক্তব্য। তারা এক ধরনের ইঙ্গিত দিচ্ছেন যে এখনই পরিকল্পনা প্রকাশ করবেন না, কিন্তু তারা কঠোর হবেন। ফলে সেখানকার মানুষদের আসল বাস্তবতা, আসল চিত্র, তারা কতটা জিম্মি হয়েছেন সে বক্তব্য আমরা জানতে পারছি না। কিভাবে আমরা তো সেটা জানতে পারবো, সেই বিষয়টি যদি আপনি যদি শুরু করতেন। মানে ওখানে ধরুন প্রথমত হচ্ছে যে ওখানে যারা বসবাস করে তারা কিন্তু খুব গরিব এবং ছিন্নমূল মানুষ, এবং ম্যাক্সিমামই হচ্ছে যে সরকারের খাস জমিতে। এর মধ্যে কিছু কিন্তু ব্যক্তিগত জমিও থাকতে পারে, কিন্তু ভূমি অধিদপ্তর কিন্তু এটা নিয়ে কাজ শুরু করেছে। কিন্তু ধরেন প্রথমত যে আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তরটা আমি একটু ভিন্নভাবে দিতে চাই, যেটি এই যে ধরুন আইন শৃঙ্খলা বাহিনী ওখানে গেছে, অভিযান চালাইছে, এবং ওইখানে যে তারা মানে পাহারাদার বসানো হয়েছিল, এটা কিন্তু প্রথমবারের মতো ঘটেছে। হ্যাঁ, এটাই অনেক বড় একটা ইমপ্রুভমেন্ট আমি বলবো, কারণ এটা কোনোদিন সম্ভব হয়নি। ওখানে কোনো প্রশাসন বা পুলিশ বাহিনীর যে যতবারই গেছে ততবারই কিন্তু তারা হামলার শিকার হয়েছে, মার খেয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা জীবন নিয়ে বেঁচে গেছে। আমি আর একটু পরিষ্কার করে নিই বিষয়টা। ধরেন এখন তো নিশ্চয়ই একটা অভিযানের দিকে সরকার আগাবে, হয়তো ঈদের আছে বলে হচ্ছে না, বা ঈদের পরে গিয়ে নিশ্চয়ই এটা আমাদের চোখের সামনে আসবে। ফলে আমরা ধরেন ওখানকার যে 1.5 লাখের মতো মানুষ আছে, নিশ্চয়ই সবাই দুষ্কৃতিকারী না। ফলে সেখানকার কারা দুষ্কৃতিকারী সেই বিষয়টা একটা চিহ্নিত হওয়া জরুরি। পাশাপাশি যখন ওই এলাকায় বিভিন্ন সময় গেছে, আমার গতকাল যখন আমরা দেখলাম খবরটা আমাদের কাছে বড় আকারে এলো, তখন আমরা দেখতে পারলাম যে সেখানে ঢোকার 5টি সড়ক কেটে দেওয়া হয়েছে, বুলডোজার নিয়ে এসে একটা নতুন ক্যাম্প ভেঙে দিয়ে ফেলা হয়েছে। ফলে তাদের তো শক্তিমত্তা আছে, এদেরকে যে কেউ চেনে না তা তো না। ফলে সেখানকার মানুষদের কাছ থেকে কিভাবে এই দুষ্কৃতিকারীদেরকে আমরা আলাদা করব? না, ধরুন এটা খুবই দুরূহ একটা কাজ, কারণ এখানে যে লাখখানেক মানুষ বসবাস করে, বা 1 লাখ বা 1.5 লাখ, তাদের ধরেন অর্ধেক না হলেও আমরা যদি ধরি যে 10, 15 বা 20 হাজার লোকও তাদেরকে সাপোর্ট করে, তো ইন দ্যাট কেস আপনার জন্য খুবই কিন্তু কঠিন একটা বিষয় হয়ে যাবে আপনি ওখানে যে কোনো অভিযান চালানো। এখন আপনি যদি ঘরে ঘরে অভিযান চালাতে যান তাহলে কিন্তু আপনি হামলার শিকার হতে পারেন। আমার কাছে মনে হয় সরকারের উচিত যে এখানে কারা বসবাস করে ওখানে ঢোকা উচিত, ওখানে সার্ভে করা উচিত, যেটা ভূমি অধিদপ্তর শুরু করেছে। সেটা করে মানুষজনকে বুঝিয়ে তারপরে যে তোমরা যেভাবে একটা ভিন্ন রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রে বসবাস করতে তোমাদের কোনো স্বাধীনতা ছিল না, তোমরা সরকারের কোনো সুবিধা পাও নাই, হ্যাঁ, তোমরা তাদেরকে যদি সাপোর্ট না করো তাহলে তোমাদের জন্য এই করা হবে, তাদেরকে ধরেন ভূমি বরাদ্দ দিতে পারে, তাদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারে, নানান ধরনের পদক্ষেপ নিয়ে কিন্তু আগাতে হবে। শুধু অভিযান চালালে হবে না, কারণ অভিযানে ইয়াসিনকে ধরা যায়নি, এবং ইয়াসিনকে ধরা এত সহজ হবে না। হ্যাঁ, কারণ ওইখানকার ধরুন যে ভৌগোলিক অবস্থান, যে রাস্তাঘাট, আপনি ওখানে কোনোভাবেই সহজে অভিযান চালিয়ে ইয়াসিন বা অন্য কাউকে আপনি ধরতে পারবেন না। সো সরকারের আসলে ওইখানে যারা বসবাস করে তাদের জন্য উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই। আমি বরং এই ফাঁকে আমাদের সাথে আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে শাহনওয়াজ রিটনকে যোগ করে নিই। শাহনওয়াজ রিটনের কাছে থেকে নিশ্চয়ই আমরা বাড়তি কিছু তথ্য পাবো। পাশাপাশি আমাদের দুজনকেও অনুরোধ থাকবে, যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে নিশ্চয়ই শাহনওয়াজ রিটনকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। শাহনওয়াজ রিটন, শুনছিলেন একই সঙ্গে আমরা প্রতিবেদনটিতেও দেখছিলাম যে একজনের নাম সামনে আসছে, ইয়াসিন বাহিনীর ইয়াসিন। তার সম্পর্কে আসলে কতটুকু জানা যাচ্ছে? তিনি আসলে কে তাকে শেল্টার করতো? এখনো কি করে গত 2 বছর ধরে তিনি সেখানে আগের ক্ষমতা বলয় থেকে, আগের ক্ষমতা কাঠামো থেকে ভেঙে পড়ার পরও, মানে 5ই আগস্টের পর ক্ষমতা কাঠামো ভেঙে পড়ার পরও গত 2 বছর ধরে তিনি টিকে আছেন? রহস্য কি তার? সবগুলো প্রশ্নেরই উত্তর আমার কাছে মনে হয় যে প্রশাসন, রাজনৈতিক দল, সরকার, পুলিশ, যার কাছে বলেন তাদের সবার কাছে আছে। বাংলাদেশে যেভাবে যে ফুটপাত কেন্দ্রিক চাঁদাবাজি টিকে আছে বছরের পর বছর, দশকের পর দশক, বাংলাদেশে যেভাবে যে কোনো একটা জায়গায়, বিশেষ করে যেমন বস্তি এলাকায় যেভাবে মাদকের সাম্রাজ্য টিকে আছে, সেই একই আসলে উত্তর হচ্ছে এরকমই। আমি চেষ্টা করছিলাম এটা একটা ফাইন্ডিংস বের করার জন্য, এখানে আসলে সমস্যাটা কি। এখানে যেমন যদি আমরা একাডেমিক বিশ্লেষণ করি অথবা ডিসকাশন করি, মনে হবে যে
এটা হচ্ছে একাডেমিকলি যে আমি 2-3 রকম করে বলতে পারি, একটা রাজনৈতিক চ্যালেঞ্জ, একটা হচ্ছে ভৌগোলিক চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে অবকাঠামো অথবা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, এই দুর্গমতা, এইসব বিষয় নিয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আসলে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কথা। আমি যেমন আপনারা যখন আলোচনা করছিলেন অথবা আমরা যখন বলি, এমনকি রাষ্ট্রের বিভিন্ন স্তম্ভ যেগুলো আছে, রাষ্ট্রের যারা বাহিনী বলেন অথবা হচ্ছে প্রশাসন বলেন, তারা যখন বলেন যে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র আমরা থাকতে দিব না, রাষ্ট্র আছে, সেটি স্বীকার করে বলে থাকতে দিব না, সেটি আসলে বড় ধরনের অসহায়ত্ব। আপনি যেটি বলছিলেন যে ইয়াসিনকে কেন, আসলে ইয়াসিন একটা প্রতীকী নাম, এখানে কত ইয়াসিন আছে আমরা দেখি যে 5 বছর আগে একজনের হাতে ছিল, মানে 24-এর আগে একজনের হাতে ছিল ইয়াসিন, এতটা পাওয়ারফুল ছিল না, আরেকজন ছিল, এখন আরেকজন আসবে। এগুলোর পেছনে, সবগুলোর পেছনে হচ্ছে আসলে রাজনৈতিক সদিচ্ছা থাকা। আমার ধারণা, যেমন আমি আসলে বিস্মিত হই, একজন মানে সাধারণ মানুষ হিসেবে বিস্মিত হই, র্যাবকে, পুলিশের কথা বাদ দেন, র্যাবকে দেখলে অপরাধীদের মানে মাথা নষ্ট হওয়ার কথা, ভয়ে মানে হাঁটু কাঁপার কথা, সেখানে র্যাবের একজন সদস্যকে সবার সামনে পিটিয়ে হত্যা করেছে। এরপরও আসলে যে খুব বড় ধরনের, এতদিন যাওয়ার পরও, এটা সম্ভবত 19 জানুয়ারি এরকম, এতদিন পরও তার প্রত্যক্ষ অথবা হচ্ছে একদম খুব বড় ধরনের কোনো কিছু হয়নি। তো এটি আসলে বিস্ময়কর। এটির পিছনে ওই যে বলছিলাম যে রাজনৈতিক সদিচ্ছা থাকা, এখানে যেই দল ক্ষমতায় যায় অথবা যারাই থাকে, আমরা শুনতাম যে তারা একসময় একটা দলের সাপোর্ট করতো, এখন হয়তো শুনছি হয়তো অন্য একজনের সাপোর্ট করে, অথবা স্থানীয় কিছু প্রভাবশালী আছে তাদের সাপোর্ট নেই। এখানে প্রশাসন বলেন, সাংবাদিক বলেন, অথবা অন্য অনেক মানুষের সম্পৃক্ততা এখানে আমরা খুঁজে পাই। এখানে যে জঙ্গল সরিম বলে বিভিন্ন রকম যে ডন জুডিশিয়াল স্টাম্প করে সেই জায়গাগুলো বিক্রি করে, এখানে আমাদের অনেকের নাম কিন্তু আমরা নানাভাবে, এটা গণমাধ্যমে আসে, এটির মধ্যে আসে। ওই যে বললাম, সবাই মিলে একটা চক্র, সবাই মিলে যে এরকম দুষ্ট চক্র থেকে যাওয়া। তবে আমি বিশ্বাস করি যে এখন যে সর্বশেষ যে চ্যালেঞ্জটা তারা ছুড়ে দিয়েছে, এবং সেটি তাদের জন্য একটা বড় ধরনের সমস্যা হয়েছে। আসলে রাষ্ট্রের এখান থেকে পেছনে হওয়ার আর কোনো সুযোগ নেই। বিশেষ করে আগামী 31 তারিখ এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তার যেটি উদ্বোধন করবেন অথবা পরিদর্শন করবেন, সেটি যেখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে নিঃসন্দেহে এটি নতুন একটি যাত্রা শুরু হবে, সেটি ওখানকার মানুষ অথবা সবাই বিশ্বাস করেন। আমি গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি শুনছিলাম। সানিয়া রিটন, আরেকটা বিষয় একটু স্পষ্ট করে আপনার কাছে বুঝতে চাই, যে ধরেন ওখানকার ভৌগোলিক বা ওখানকার মানে যেটুকু জানতে পারছি যেটা পাহাড়ি এলাকা, ওখানে কি এমন রিসোর্স আছে যেটার কারণে হচ্ছে সেখানকার যে বাহিনী থাক না কেন, যারা নিয়ন্ত্রণ করে, তারা সেই এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে চায় না? অন্য কোনো মানুষ যাদেরকে ওই এলাকায় ঢুকতে হলে পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হয়, আবার প্রশাসন যদি সেখানকার এলাকাকে আইন শৃঙ্খলা আসপেক্টে নিয়ন্ত্রণে নিতে যায়, সেটাও করতে দিতে চায় না। এমনকি সরকারি প্রকল্প বেশ কয়েকটি আছে, সেগুলো 2022 সাল থেকে আটকে আছে, হয়নি। ওখানে আসা আছেটা কি, মানে ভৌগোলিকভাবে কোনো কি আছে যার কারণে কেউ ছাড়তে চায় না? রিসোর্স বলতে একদম খুব সাদামাটা কথা বললে, সেই রিসোর্স হচ্ছে আসলে টাকা। মানে রিসোর্সটা হচ্ছে সবচেয়ে বড় রিসোর্স। কারণ হচ্ছে আপনি তেল পান অথবা হচ্ছে গোল্ড পান, সেগুলোতে বিক্রি করে আপনাকে ভোট দেয় হয়। এখানে আসলে টাকার একটা উদাহরণ বলি। এখানে আপনি 1.5 লাখের কথা বলছিলেন, আমরা শুনি অথবা এটা আনঅফিসিয়ালি জানি যে এটা 2-2.5 লাখ অথবা 3, আরো বেশি এরকম মানুষ। এখানে যে বাড়িগুলো আছে, এখানে যে জায়গাগুলো আছে যেখানে থাকে, এখানে বিদ্যুৎ বিল কারা দেয়? এটা তো আসলে বৈধ জায়গা নেই, সব জায়গায় বিদ্যুৎ আছে। এখানে যে পানি আছে কোত্থেকে আসে? প্রতিদিন যদি একটা আমি ধরলাম যদি 1 লাখ গ্রাহক থাকে, যদি দিন যদি মানে 100 টাকা করে যদি সে খরচ পায়, সেখান থেকে পায় অনেক টাকা। এটা আসলে কোটি কোটি টাকার একটা লেনদেন হয়। এই লেনদেনের ভাগ নিশ্চয়ই অনেকগুলো জায়গা ভাগ করে যায় অনেকে। আসলে এই কারণে এই যে মূল উৎসটা আসলে টাকা, এখানে টাকার সাম্রাজ্য। আপনি অনেক কম দামে অনেক জায়গা কিনা, এখানে বড় বড় গ্রুপের জায়গা আছে শুনছি, বড় সাংবাদিকের নাম জড়ানো আছে, বড় আমলার নাম জড়িত আছে, এখানে পুলিশের নাম জড়িত আছে, তাদের নামে বেনামে আত্মীয় স্বজন নামে জায়গা আছে। তারা তো আসলে সঠিকভাবে সেটি করবে না। আমি একটা কথা বলি, আমি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন আসবেন শনিবার, আমি তাকে বলার চেষ্টা করছিলাম, হয়তো আমাদের মাধ্যমে যদি শুনেন তিনি নানাভাবে, এখানে এটাকে আলাদা থানা করার কথা ছিল। এমপি থেকে 2021 সালের দিকে মাহমুদুর রহমান সাহেব পুলিশ কমিশনার ছিলেন, এখানে একটা প্রস্তাবনা গিয়েছিল, সেটি আমি যতটুকু জানি এটি মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছে 2021 সাল থেকে, এখন পর্যন্ত সেটি আলাদা থানা হয়নি। এখন এটি 3টি থানার কাছাকাছি একটি জায়গা। টিএমপি আমরা যদিও বলি যে একদম শহরের একদম লাগোয়া, সেটি মাত্র অল্প কিছু অংশ আছে, বড় একটি অংশ কিন্তু জেলার। এটি 2021 সালের কথা বলছিলাম যে এটিকে থানা করে আলাদা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আন্ডারে নিয়ে আসলে, একক কর্তৃত্ব থাকলে, সেক্ষেত্রে আমাদের ধারণা অনেক বেশি ফ্রুটফুল একটা সিদ্ধান্ত পাওয়া যায়। সানিয়া রিটন, আপনি আমাদের সাথে থাকুন, আমি আসবো আপনার কাছে, আবার আলোচনার নানান প্রশ্ন নিয়ে আসবো। আমি বরং একটু একটা ছোট্ট কোশ্চেন। অবশ্যই শরীফুজ্জামান, আমাদের সাথে আবুল কালাম আজাদ আছেন, তিনি আপনাকে একটা প্রশ্ন করতে চান। জি, আমার যেটি প্রশ্ন, যে ধরুন এটা তো আসলে 17-18 বছরের বিষয় না, আমি যতদূর জানি
যেটা 30 থেকে 35 বছর আগে আপনি যেটাই বলেন না কেন, মানে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র তার গোড়াপত্তন হয়েছিল এবং নানা ধরনের রাজনৈতিক বা সরকারি দলের পৃষ্ঠপোষকতায় অথবা ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতায় এটা আস্তে আস্তে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এখন ধরুন আমরা গত সরকারের আমলের কথা বলছি, মানে আওয়ামী লীগ সরকারের আমলে, সেই সরকার তো নাই বা তাদের পৃষ্ঠপোষকতা তো এখন নাই। তো এখন তো আমরা শুনছি, আমাদের কাছে প্রমাণ নাই যে বিএনপি এবং জামাতের কিছু নেতা বা তাদের ঘনিষ্ঠ লোকজনদের তারা প্রশ্রয় আশ্রয় পাচ্ছে। এটা সম্পর্কে আপনার কোনো তথ্য আছে কিনা? রিটন রিটন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতেছি। রিটন যদি শুনতে পান তাহলে আবুল কালাম আজাদ যেটা বলার চেষ্টা করছেন যে যার ছত্রছায়ায় এই বাহিনীগুলো গড়ে উঠেছে বা দাঁড়িয়েছে সেগুলোকে তো বলা হচ্ছে যে আওয়ামী লীগের, এখন বিএনপি বা জামাতের কথা সামনে আসছে, সেখানে নতুন কেউ গডফাদার হিসেবে দাঁড়িয়ে গেছে কিনা? এটা আসলে নানাভাবে কেউ হয়তো কাউকে ব্লেম গেম দেওয়ার জন্য, কাউকে ছোট করার জন্য নতুন সরকার আসছে, নতুন সরকারের বয়স কদিন এখন করে আসলে। তবে নানাভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক প্রভাবশালী কিছু মানুষের সাথে তাদের ওখানকার যে ব্যক্তিগুলো আছে তাদের কিছু ছবি দেখতে পাই, কিন্তু নিশ্চিতভাবে আমি এটা বিশ্বাস করি যে এই সরকারের আসলে এরকম করে সময় হয়নি যে তারা আসলে একটা বলয় তৈরি করবে। তবে তাদের আসলে নির্দিষ্ট কোনো দল নেই, তারা সবসময়, এটা বললাম না, এটা আসলে 1 বছর 2 বছর 5 বছরের হিসাবটা, এটা মানে কয়েক দশক ধরে এই অবস্থাটা আছে। এটি আপনি যেমন বলছিলেন যে আসলে এটা দুর্গমতা, এটি কি পার্বত্য চট্টগ্রামের চেয়ে বেশি দুর্গম? এই প্রশ্নটা আসলে আমি জানি না, ওই পার্বত্য চট্টগ্রামের চেয়ে এটি কি বেশি দুর্গম? নিঃসন্দেহে না। এখানে যদি যে সড়কটা আছে সেটি যদি করে ফেলে কালকে সেনাবাহিনী অথবা অন্য যে কোনো কারো সহযোগিতা নিয়ে যদি একটা সড়কটি করে ফেলে, এটার অর্ধেক সমাধান হয়ে যায়। আজকে গত যে অভিযানটা হয়েছিল, যেদিন র্যাবের সাথে যে ঘটনাটা ঘটেছিল, 3-4টা রোড তারা কেটে দিয়েছে। আমি যখন যাচ্ছিলাম, যে মুক্তিযুদ্ধের আমরা গল্পগুলো শুনতাম, যে টেলিভিশনে যে সিনেমাগুলো দেখতাম, যে মুক্তি বাহিনীরা আসলে দুঃখিত, এই যে রাজাকাররা আসলে মুক্তি বাহিনীর লোকজন কেটে দিয়ে তাদেরকে প্রতিরোধ দেয়, আমার কাছে মনে হচ্ছে যে আলাদা একটা রাষ্ট্র আসলে এরকম। আমি এতদিন এত কাছে থাকি কিন্তু বুঝতে পারছিলাম না এটা কেন যে পার্বত্য চট্টগ্রাম থেকে দুর্গম কেন। পার্বত্য চট্টগ্রামে আজকে একটা পুলিশের গায়ে হাত দিক, তার রেজাল্ট দেখেন, কিন্তু এখানে একজন র্যাবের সদস্য মেরে ফেললো, এখন পর্যন্ত আমরা এরকম শক্ত কিছু দেখিনি। আমি আমার ধারণা আপনার কথা একদমই স্পষ্ট। আমি বরং এই প্রশ্নটি নিয়েই বা এই প্রশ্নটি রেখে আমি বিরতিতে যেতে চাই এবং ফিরে এসে জানতে চাই, যেটা বলছিলেন রিটন, যে একজন র্যাবের সদস্য সম্ভবত 19 জানুয়ারি, আজ থেকে 3 মাস আগে, একজন র্যাবের সদস্যকে পিটিয়ে মেরে ফেলা হলো। এখন ধরেন মেরে ফেলার 3 মাসের মাথায় এসে আমরা জানতে পারছি 2 দিন আগে সেখানে AK-47 নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে গুড়িয়ে দেয়া হচ্ছে। আর র্যাবের মহাপরিচালক বলছে যে তাদের একদিকে সলিমপুরে এই সন্ত্রাসী হামলার পেছনে র্যাবের দুর্বলতা ছিল। তার এই বক্তব্যকে কি আপনার গ্রহণযোগ্য মনে হয়? 3 মাস আগে আপনার একজন সদস্য সেখানে নিহত হয়েছে, আপনি বলছেন যে আজকে যে হ্যাঁ আমার দুর্বলতা ছিল। 3 মাস ধরে আপনি কি করলেন? আমার কাছে ছোট্ট করে আমি যদি বলি, যে আমার কাছে মনে হয় যে তার একটা অভিযান হয়েছে, ওইটাকে ধরেন সরকার টেক ওভার করেছে, মানে আইন শৃঙ্খলা বাহিনী। তো যারা সন্ত্রাসীরা ছিল তারা পালিয়ে গেছে বলে আমরা ধারণা করেছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে মানসিকতা, তারা মনে করছে তারা পালিয়ে গেছে, আমরা টেক ওভার করছি, এখন আর ওরা সাহস পাবে না, আসবে না। কিন্তু ওরা যে পালিয়ে যে প্রিপারেশন নিচ্ছিল হামলা করার পাল্টা, সেটা কোনো ধারণা ছিল না এবং সেরকম প্রস্তুতি ছিল না বলে কিন্তু ধারণা করে তারা সাকসেসফুলি সেটা করে চলে যেতে পেরেছে। জি, আমি এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। শরীফুজ্জামান শরীফ, বিরতির আগে যে প্রসঙ্গটি আসলে তুলেছিলাম সেটা একটু জিনিস বলবেন, যে আমরা যেখানে জানি যে চট্টগ্রামের যে এলাকা আসলে সন্ত্রাস দুষ্কৃতিকারা পাহারা দেয়, যে এলাকায় পুলিশ প্রশাসন ঢুকলে হামলার শিকার হয়, এবং যেটা সানিজের রিটনও বলছেন যে খুব বেশি দূর না, অন্যান্য দুর্গম এলাকার মতো এত দুর্গম না। ফলে এই এলাকাটা তো বিচ্ছিন্ন থেকে গেল কি করে, যেখানে আসলে যাওয়ার পাকা সড়ক নেই। জেলা প্রশাসন এখন গিয়ে বলছে যে 3টি পাকা সড়ক হলে দ্রুত সাথে যাওয়া যাবে, নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু র্যাব মহাপরিচালকের বক্তব্যটাকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ। আমি আমার প্রথম যে অংশে আলোচনা করছিলাম তা ভাইয়ের কাছ থেকে অনেকগুলো তার সাথে মিলে গেল। আমি দেখতে পাচ্ছি, আবার বলি, সরকার যদি চায়, যারা ক্ষমতায় থাকেন তারা যদি চান, তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। নিশ্চয়ই। তার রাজনৈতিক প্রবল প্রতিপক্ষকে তারা যদি শক্তি এবং নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্বল করে ফেলতে পারেন, তাহলে এই ধরনের বিচ্ছিন্ন কতগুলো সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা যায় না, এটি আমি কোনোভাবে বিশ্বাস করি না। পৃথিবীতে
আইন শৃঙ্খলা বাহিনী সরকারের থেকে শক্তিশালী কেউ নেই, কিন্তু এখানে আপনি চাইছেন কিনা, মূল ব্যাপারটা হচ্ছে তাই যে ভৌগোলিক অবস্থান তার থেকে অনেক রিমোটে গিয়ে আমাদের শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে। Right. কিন্তু এখানে একটা ফসল উৎপাদিত হয়, সেটা হলো টাকা, এবং আমার ধারণা এই টাকা অনেক উপর পর্যন্ত যায়, উপর থেকে নিচ, এবং এই অপরাধীরা তারা খুব উদার মনের হয়, বিশেষ করে রাজনীতিবিদ এবং আইন শৃঙ্খলা Right, বাহিনীর right. সদস্যদের। খুব উদার মনের হয়, যা ইনকাম করেন একা খান না, মোটামুটি বিলি বন্টন করেন, কারণ এটি হচ্ছে তার পুঁজি। আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে যে এর সাথে যদি গভীরভাবে তদন্ত করা হয়, এখন কি তাহলে অনেকের- এখন কি তাহলে কি ভাগ বাটোয়ারায় কোনো প্রবলেম হলো যার কারণে এগুলো সামনে আমার আসতেছে? ধারণা আসছে? আমার ধারণা, ধরেন যে আপনি একটা ভবন ফেলে রাখলেন, 1 বছর 2 বছর যদি পড়ে থাকে, সেখানে নানা রকমের গাছপালা টালা এগুলো জন্মায়। আমরা খেয়াল করবেন গত 1.5 বছর, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়টা, পুরো সময়টা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বলতে যেটা বুঝি, এটা কি আসলে দৃশ্যমান ছিল? নানা কারণে তাদের হয়তো চ্যালেঞ্জ ছিল, তাদের দুর্বলতা ছিল, যাই বলেন না কেন দৃশ্যমান ছিল না তাদের অ্যাক্টিভিটিগুলো নানা কারণে। আমি আবার বলছি যে শৃঙ্খলা বাহিনীগুলোর তাদের দুর্বলতা থাকতে পারে, সরকারের দুর্বলতা থাকতে পারে অনেকগুলো জায়গায়, এবং আপনি দেখেছেন যে লুণ্ঠিত যে অস্ত্রগুলো উদ্ধারের জন্য সেই ধরনের কোনো ড্রাইভ কিন্তু আমাদের এখানে হয়। আবার গত কিছুদিন আগে নিউ মার্কেটের সামনে একটা শীর্ষ সন্ত্রাসী মারা গেল, নাম টিটন, মোস্ট ওয়ান্টেড 2 নম্বর আসামি ছিলেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত, জেলে ছিলেন। 5 আগস্টের পরে কিভাবে যেন বেরিয়ে গেছেন। অথচ অনেক মানুষ তার থেকে অনেক ছোট অপরাধ করে, অথবা অভিযোগ প্রমাণিত হয়নি, সন্দেহভাজন হিসাবেও জেলখানায় আছেন, কিন্তু একজন এই ধরনের চিহ্নিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোস্ট ওয়ান্টেড 2 নাম্বার, সে কিভাবে বাইরে বেরিয়ে এলো, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং তারপরে হত্যাকাণ্ডের শিকার হলো। অর্থাৎ আমাদের এখানে আপনি চান না, বুঝতে পারেন না, এই ধরনের অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে, এবং এই ঘটনার সাথে অনেকগুলো পক্ষের একটা নেক্সাস আছে। Okay. আমি যেটা মনে করি, জঙ্গল সলিমপুরের যে পরিস্থিতি, এটা উত্তরণের সবথেকে পারফেক্ট মাধ্যমটা হচ্ছে সেখান থেকে যে উৎপাদনটা হয়, এটা যে ডিসেন্ট্রালাইজ হয়, বিভিন্ন পকেটে পকেটে যায়, এটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, তাহলে সেখানে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। একজন কর্মকর্তা, আমি পুলিশ বলছি না, একজন কর্মকর্তা সেখান থেকে যে ভাগটা পান, আমি নিশ্চিত করে বলি, গোয়েন্দা তৎপরতা যদি আপনি বাড়ান, আপনি জানবেন যে সেখান থেকে কত টাকা কোন কোন পকেটে যায়, এবং এই পকেটে যাওয়া যদি বন্ধ হয়ে যায়, ওই সরকারি কর্মকর্তা অথবা বেসরকারি কর্মকর্তা অথবা রাজনৈতিক নেতা, এই ইয়াসিন বলেন আর ইয়ামিন বলেন, তাকে প্রোটেকশন দেবে না। যখন সাপ্লাই বন্ধ হয়ে যাবে, কোনো সন্ত্রাসীকে প্রোটেকশন দিবে না। আর আরেকটা দরকার হচ্ছে আপনার গোয়েন্দা তৎপরতা বাড়ানো। জি, আবুল কালাম আজাদ, আপনাকে যদি আরেকটু ক্রিটিক হয়ে বিষয়টা বুঝতে চাই আমি, যে ধরেন আপনি যদি প্রতিবেদনটি লক্ষ্য করেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে উদ্বেগ কিংবা র্যাবের যে উদ্বেগ, প্রসঙ্গটা যদি অন্যভাবে একটু ভাবেন, যে ধরেন এখানে একটা এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে, হামলা হয়েছে, এটা নিয়ে যে পরিমাণ উদ্বেগ, 5ই আগস্টের পর যে পরিমাণ পুলিশ এবং অন্যান্য সংস্থার উপর হামলা হয়েছে, সেই উদ্বেগ কি সমান দেখতে পান? না, অবশ্যই সমান না। এটা সলিমপুর নিয়ে বেশি উদ্বিগ্ন বেশি মনে হচ্ছে। তার কারণ সলিমপুর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের মধ্যে একটি ছোট্ট একটা জায়গা, কিন্তু এই জায়গাটার নিয়ন্ত্রণ ছিল না, এবং এখনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি, এবং প্রতিষ্ঠিত করা খুব সহজ হবে না। যে কারণে কিন্তু এত উদ্বেগ, এবং র্যাবের মহাপরিচালকও কিন্তু সেটাও বলা যায় যে উনি এক ধরনের স্বীকারই করে নিয়েছেন যে এটা হচ্ছে যে তাদের যে দুর্বলতা ছিল, তাদের যে প্রয়োজনীয় প্রস্তুতি ছিল না, এবং যে কারণে যে হামলাটা করতে পেরেছে। কিন্তু আমি যেটা বলতে চাই, ধরুন এটা নিয়ে অনেক উদ্বেগ আছে, আমরা অনেক আলোচনা করছি, কিন্তু এই পর্যন্ত আমি এই সরকার এবং বাহিনীর ভিতরে আমি এক ধরনের আন্তরিকতা দেখতে পাচ্ছি ওই জায়গাটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। ইট উইল টেক টাইম, কিন্তু আমি মনে করি যে সরকার যদি চায়, রাষ্ট্রের যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারে।
এখন এখানে ভৌগোলিক অবস্থান যাওয়ার জায়গা নাই, ওদের হাতে AK-47 আছে বা M16 আছে, ওদের অনেক সাপোর্টার ওখানে আছে, হাজার হাজার মানুষ। তো সব দিক দিয়ে বিবেচনা করলে আপনি ফুললি টেক ওভার করতে পারবেন না, কিন্তু ইউ ক্যান ডু ইট গ্র্যাজুয়ালি, হ্যাঁ, আস্তে আস্তে। তো শরীফ ভাইও যেটা বলছেন সেটাও যেরকম গুরুত্বপূর্ণ, কিন্তু ধরুন এখানে পুলিশ বাহিনী গেছে, ক্যাম্প করেছে, এখানে অবস্থান করবে। ভবিষ্যতে হয়তো ঈদের পরে আমরা অভিযান আবার দেখব, এবং এটা কিন্তু বাহিনী আস্তে আস্তে এটা টেক ওভার করবে। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে, যেটা নিয়ে শরীফ ভাই খুব বেশি চিন্তিত মনে হলো, যে রাজনীতিবিদ বা তাদেরকে যে আশ্রয় প্রশ্রয় দিয়ে বড় করেছেন, এবং ওইখান থেকে যে মোটা অঙ্কের একটা পয়সা উঠছে প্রতি মাসে, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো এখানে আস্তে আস্তে এটা ভাটা পড়বে। আর ইয়াসিন বাহিনী বলেন, আর যে আগেও অনেক বাহিনী ছিল, অনেক নামে আমরা নাম শুনেছি, অনেক বাহিনীর নাম, এবং আওয়ামী লীগের আমলে 3-4 জন কিন্তু এরকম ক্রস ফায়ারে মারাও গেছে। তো এখন তো ক্রস ফায়ার হয় না, এ কারণে এই বাহিনী যারা চালায় বা বাহিনীর সর্দার, তারা কিন্তু অনেক সাহসী। হ্যাঁ, তো কিন্তু সরকার যথেষ্ট আন্তরিক, এবং আমার ধারণা যে অল্প কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে নিঃসন্দেহে। এবং একই সঙ্গে এটাও নিশ্চিত হওয়া জরুরি, কারণ সেই এলাকায় নিশ্চয়ই সকলে দুষ্কৃতিকারী নয়। আপনি যদি অভিযান চালাতে যান, নিশ্চয়ই সবাই আশাই করবে যে সেখানকার যাতে কোনো নিরীহ মানুষ এই ধরনের কোনো হামলা যেন কেউ এর মুখোমুখি মুখী না হয় এই ধরনের অভিযানের ক্ষেত্রে। পাশাপাশি এটাও যদি শাহনেওয়াজ রিটনের কাছ থেকে একটু ছোট্ট করে শুনে তাকে বিদায় দিতে চাই। শাহনেওয়াজ রিটন, আপনার যদি সেখানে যাওয়ার সুযোগ হয়ে থাকে, তাহলে কি আপনি কি জানার চেষ্টা করেছেন যে ধরেন এখন তো গণমাধ্যমগুলোতে ভীষণভাবে জঙ্গল সলিমপুর সামনে আসছে, ফলে সেখানকার মানুষদের আসলে বক্তব্যটা কি, যখন সেই এলাকাটাকে একেবারে একটা বিচ্ছিন্ন দেশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, বলা হচ্ছে সেই এলাকাটা একেবারে সন্ত্রাসীদের অভয়ারণ্য, ফলে সেখানকার যে অন্যান্য মানুষ যারা থাকেন তারা এই বাস্তবতাটাকে কিভাবে মানে বলছেন আসলে মানুষদের কাছে, আপনি জানার চেষ্টা করেছেন কিনা? মোটামুটি গণমাধ্যমে এসছে, এখানকার বড় একটি অংশ কিন্তু সেই সন্ত্রাসীদেরকে সাপোর্ট দেন। দুটো কারণ, একটু হচ্ছে তাদের সহজলভ্য জীবন ব্যবস্থায় তারা আসলে খুব কম খরচে সেখানে থাকতে চায়। আমাদের কাছে অনেক মায়েরা এরকম আসছেন যে আমরা এখানে বড় হয়েছি 10 বছর 12 বছর, এরকম আমরা কোথায় যাব, এরকম। এই যে আসলে এই আবেগ দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে না। তবে হ্যাঁ, যেহেতু রাষ্ট্র আসলে সবাইকে নিয়ে ভাবে, নিঃসন্দেহে সেটি তাদেরকে পুনর্বাসনের আগে থেকে যদি একটা ব্যবস্থা নিয়ে সবার থেকে তালিকা করে যারা সত্যি ভূমিহীন তাদেরকে এরকম পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে। কিন্তু একটা নিশ্চিত হচ্ছে, এই শুধুমাত্র এই দুর্বলতা পুঁজি করে এখানে আসলে এই সমাধান হবে না। আমাদের আজ একজন আলোচক বলছিলেন যে রাষ্ট্র আসলে সিদ্ধান্ত, যদি সরকার সিদ্ধান্ত নেয়, এখানে আসলে ইয়াসিন কোনো ব্যাপার না, একজন মানুষ এরকম অনেক ক্রস ফায়ার হয়েছে, অনেকে এসেছে, ব্যক্তি আসলে এখানে খুব বেশি বড় না। আমাদের বড়টা হচ্ছে আসলে সিস্টেম। আমাদের সিস্টেমটা এইভাবে করা যে যুগের পর যুগ যাবে, কিন্তু এখানে দখলদারিত্ব বদলাবে, কিন্তু টাকাগুলো কিন্তু নানাভাবে যে স্তরে স্তরে চলে যাবে। আমি সবশেষে একটা ইম্পোর্ট দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে এখানে আসলে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আমরা সবসময় সেনাবাহিনীর কাছে চলে যাই, এটি আমার কাছে বলা গণমাধ্যম কর্মী হিসেবে ঠিক যায় না। সেনাবাহিনী যদি এখানে 20 জনের একটা ক্যাম্পও দেয়, এই সমস্যার সমাধান আমার ধারণা খুব বেশি দিন থাকবে না। আমি বিশ্বাস করি হয়তো নেক্সট যে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তিনি এই ধরনের বড় কোনো পদক্ষেপ দিবেন, অথবা অন্য কোনো বাহিনীকে স্টাবলিশ করবেন। কারণ সর্বশেষ যে হামলাটা হয়েছিল, হামলা হওয়ার সময় ইয়াসিন বাহিনী অথবা যারা আক্রমণ করছিল তারা মাইকিং করে, হ্যান্ড মাইক করে বলছিলেন যে পুলিশকে, ভাই আপনারা কিন্তু আমাদের শত্রু না, আপনারা সরে যান ওখান থেকে। ওরা কিন্তু বলে করে এখানে আক্রমণ করেছে, রাস্তা কেড়েছে, পুলিশ ওখান থেকে অথবা রেব যারা সদস্য তারা কিন্তু ছুটকে পড়েছে, কিন্তু এটা সেফ হয়েছে। না হলে কিন্তু আসলে যদি মুখোমুখি সংঘর্ষ হতো, এখানে অনেক লাশ পড়তো। এটি মূলত হচ্ছে আসলে এখানে পুলিশ অথবা রেব যারা আছে তারা এরকম করে ক্ষমতায়িত না, আমার ধারণা। তো এরকম করে আসলে ক্ষমতায়িত করে যদি কোনো একটা বাহিনীকে স্টাবলিশ করা যায়, এটি যে হোক। আর একটা আমি শুনি, আসলে এটা কতটুকু সত্য জানি না, এখানে যে কারা এই যে প্রকল্পগুলো আছে, কারা সেখানে বড় অংশ থাকবে, সেটি নিয়েও কিন্তু থাকে একটু মনোমালিন্য, অথবা হচ্ছে একটু দ্বিধা দ্বন্দ্ব সম্ভবত আছে। আমরা যারাই পাক, অন্তত এই অবস্থা থেকে তো তরুণ থাকবে এখানে, যারাই প্রতিষ্ঠান করুক, তারা কিন্তু যে এখান থেকে অনেক বেটার একটা সার্ভিস থাকবে। যে অসংখ্য ধন্যবাদ শাহনেওয়াজ রিটন, আমাদেরকে বলছিলেন নিশ্চয়ই নিয়মিত শৃঙ্খলা বাহিনীর হাতেই আসলে এই এলাকাটা নিয়ন্ত্রণ থাকা ভালো, বা নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকাই আসলে মোটামুটি বাঞ্ছনীয়, সেনাবাহিনী বেড়াকেই ভালো। আমি একটা ছোট্ট বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করব। নিয়ে আসবো ঈদে ঘর ফেরা নিয়ে যে ভোগান্তি হচ্ছে সে প্রসঙ্গটি আনবো। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে, একটু প্রসঙ্গটা ঈদের দিকে নিয়ে যেতে চাই। ঈদ আসছে, ফলে
ঘরমুখো মানুষের ঢল এখন নেমেছে। তারা নারী টানে বাড়ির দিকে ছুটে চলেছেন এবং সড়কে বেশ কিছু ভোগান্তির চিত্র আমাদের সামনে আসছে। এই বিষয়টি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখো মানুষ। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে অন্যবারের তুলনায় যাত্রীর চাপ কমই ছিল। যাত্রীদের কয়েকজন অভিযোগ করেন নির্ধারিত ভাড়ার বেশি নেয়ার, যদিও বিআরটিএর ম্যাজিস্ট্রেটের দাবি ভাড়া বাড়তি নিলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। যে অনেক কষ্ট করে আসতেছে, দেন হচ্ছে আপনার টাকাও বেশি নিচ্ছে, তার উপর আপনার গাড়িও পাচ্ছি না। যে লোকাল গাড়িগুলো ছাড়তেছে তারা 1000, 1200, কেউ 900 এইভাবে ভাড়া কাটতেছে, এগুলো লোকাল গাড়ি। এই গাড়ি যদি ইনকেস না যায়, যাত্রী যদি হয়রানি হয়, তাহলে কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হবে এবং এই গাড়ি জীবনে কোনোদিন আর ফিটনেস পাবে না। এটা আমাদের বিআরটিএ সব অনলাইন আপডেটেড পোর্টাল, সব ইনফরমেশন আমাদের কাছে আছে এবং ড্রাইভারকে প্রয়োজনে তারই নেন। মানুষের কোনো হয়রানি করা যাবে না। গাজীপুরের চন্দ্রায় সড়কে যানবাহনের ধীরগতি। বৃষ্টির কারণে রাস্তার অনেক জায়গায় পানি জমায়, বাড়ে দুর্ভোগ। বাস না পেয়ে অনেক যাত্রী ঝুঁকি নিয়ে উঠছেন ট্রাকে। যাত্রীদের অভিযোগ, নানা ভোগান্তি সহ্য করে বাড়ি ফেরার যাত্রায় গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। বাসে তো এরকম ব্যবস্থা নাই না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, নিচ্ছে না। আপনার চান্দুরা থেকে এই পর্যন্ত 6 ঘন্টা লাগছে আমার আসতে। এদিকে কমলাপুর ও বিমানবন্দর সহ রাজধানীর আশেপাশের রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। নিষেধ না মেনে ঝুঁকি নিয়ে অনেকে উঠেন ট্রেনের ছাদে। বাসায় যাইতে পারবো না, কেমনে উঠবো দেখেন, ছোট বাচ্চা নিয়ে উঠতেও পারবো না, এখানে পারি না। ভাড়া দেওয়া ভালো ছিল, এটা প্রশাসনের লোক দেখে না। না, এইভাবে তো আর যাওয়া সম্ভব না, কারণ এখানে দাঁড়ানোর জায়গা নেই। নৌপথে বাড়ি ফেরার যাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল উপচে পড়া ভিড়। ভাড়া নিয়ে অভিযোগ করেন লঞ্চ যাত্রীরাও। ভাড়া বাড়াইছে, আগে ভাড়া ছিল 500, এখন ভাড়া করতে 600, কিন্তু সুযোগ সুবিধা একটু বেশি করে নাই। মঙ্গলবার সন্ধ্যায় সদরঘাট পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, শুধু ঈদের সময় নয়, সারা বছর যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে কাজ করছে সরকার। এটা সব সময় থাকবে, আমরা সেই চেষ্টাটা করব। যাত্রীদেরকে আমরা আহ্বান করব, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কোনো লঞ্চে অথবা অন্য কোনো পরিবহনে আপনারা উঠবেন না। বাড়ি ফেরার পথে নানা দুর্ভোগ পোহাতে হলেও ঈদের আনন্দে অনেক কিছুই সয়ে যাচ্ছেন সড়ক, রেল ও নৌপথের যাত্রীরা। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, একই সঙ্গে আমরা এই আলোচনায় চেষ্টা করি নিরাপদ সড়ক চায়ের ভাইস চেয়ারম্যান জনাব SM আজাদ হোসেনকে এই আলোচনায় যোগ করে নিতে। আজাদ হোসেন আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনার কাছে যাব, তবে একটু ছোট্ট করে শরীফুজ্জামানের কাছ থেকে একটু বিশ্লেষণটা শুনতে চাই। ধরেন যে ধরনের প্রতিবেদনে আমরা মানে ভোগান্তির কথাগুলো শুনলাম, এটা নিয়মিত, যে ভাড়া বেশি হচ্ছে, কম হচ্ছে, অতিরিক্ত হচ্ছে, যাত্রী হয়রানির এই চিত্রটি মোটামুটি আমরা গত 50-55 বছর ধরে মোটামুটি পরিচিত। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, যখন আরেকটা বিষয় যেটা দেখছিলেন যে চন্দ্রার দিকে মানে উত্তরবঙ্গের দিকে 40 মিনিটের রাস্তা যেতে 6 ঘন্টা 7 ঘন্টা, এই যে ভোগান্তিটা, এটা তো প্রত্যেক বছরের। এটা তো খুব মানে জটিল। কি এটা কোনো রকেট সায়েন্স যেটা আসলে মানে এটা থেকে বের হওয়া যায় না? ধন্যবাদ। আমি প্রতিবেদনটা দেখলাম। আমি আশা করি যে কালকে এই মানুষগুলো যখন বাড়িতে ফিরে তার স্বজনের মুখটা দেখবে, ভোগান্তি হাওয়া হয়ে যাবে, জিজ্ঞেস করবেন, তার সমস্ত যন্ত্রণাটা ভুলে যাবে। এটি হচ্ছে ইতিবাচক দিক। আমি ইতিবাচক দিকটা দিয়ে শুরু করলাম। আমাদের ঈদ যাত্রাটা কিন্তু স্বস্তিদায়ক হয়নি। আমরা গতকালকে 17 জন শ্রমজীবী মানুষের মৃত্যু থেকে বুঝেছি যে আমাদের সড়কের মোড়ে মোড়ে মৃত্যুর ফাঁদ পাতা আছে। আমরা তথ্য পেয়েছি 29 জন। সম্পদ হয়তো তারপর না, আমি একটা ট্রাকের যে ট্রাক সব মিলিয়ে। আচ্ছা। অথচ এই মানুষগুলো আপনার রাস্তার উপর থেকে গেল এবং সড়কের এই শৃঙ্খলা দেখার জন্য আপনি কয়েক বছর আগে আলাদা পুলিশের ইউনিট করলেন। তার অর্থ হচ্ছে যে আপনি ইউনিট করেছেন, অনেকগুলো নতুন পদ তৈরি হয়েছে, পরিচয় তৈরি হয়েছে, সেখানে পদায়ন হয়েছে, কিন্তু সার্ভিসটা আমরা পাইনি। আমরা সার্ভিসটা চাই। সম্ভবত বাংলাদেশ দ্বিতীয় পজিশন, সব থেকে বেশি ঈদের ছুটিতে জাকার্তার বেশি মানুষ গ্রামে যায়, সেকেন্ড হচ্ছে ঢাকার থেকে যায়। আমাদের কতগুলো চ্যালেঞ্জ আছে, অস্বীকার করা যাবে না। আমাদের যে অবকাঠামো পর্যাপ্ত না। আমাদের এখানে ঢাকা শহর থেকে যখন ছুটি হয়, প্রায় প্রতি বছর দেখা যায় যে ঈদের সময় প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ ঢাকা শহর ত্যাগ করে এবং ঈদের আগে 3 দিন বা 4 দিন এর মধ্যে এই মানুষগুলোকে যেতে হয়। এবং আপনি যদি হিসাব করেন, গড়ে প্রায় 40 থেকে 50 লক্ষ মানুষ ঢাকা শহর ত্যাগ করে। আমাদের এখানের যে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা আছে, এটা
এত সংখ্যক মানুষকে নিয়ে যাওয়ার জন্য সেই সক্ষমতা তার নেই। এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে এই কষ্টটা আপনি মানুষের অনেকেই কিন্তু জানে, অথচ আপনি যে 7 ঘন্টার কথা বলছেন, কারণটা কি? কারণটা হচ্ছে আপনি এই জায়গাগুলোতে কেবলমাত্র এবছর হয়েছে তা না, কতগুলো জায়গা আছে যে জায়গাগুলো মোটামুটি পুলিশের খাতায় আছে যে কোন কোন জায়গায় কোন কোন রুটে, আপনি নেট সার্চ দেন জায়গাগুলো পাবেন যে এই জায়গাগুলোতে জ্যামটা বাড়ে। এবং জ্যাম বাড়ার সঙ্গে সঙ্গে আজ থেকে বছর 2 আগে আমি একটা অনুষ্ঠানে আমার সাথে যুক্ত হয়েছিলেন টাঙ্গাইলের একজন পুলিশ কর্মকর্তা। তিনি বলছিলেন যে আপনি স্থানীয় প্রশাসনকে এটার সাথে এনগেজ করেন, দায়িত্ব দিয়ে দেবেন যে টাঙ্গাইলের যে রুটটা যতটুক জায়গা সেখানকার ডিসিএসপি থেকে পুলিশ প্রশাসন, যদি যানজট হয় রেসপন্সিবিলিটি তোমার, এবং কোন কোন কারণে যানজটটা হয়। আপনার রাস্তার মধ্যে একটা গাড়ি নষ্ট হয়ে গেল, সেই গাড়িটা সরানোর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তার থাকে। জি, আমি বরং একটু আজাদ হোসেনের কাছ থেকে তার বিশ্লেষণটা শুনতে চাই। আজাদ হোসেন, আপনি শুনছিলেন শরীফুজ্জামান শরীফ যেভাবে বলছিলেন, আসলে সমস্যাগুলো চিহ্নিত কিন্তু সমাধান হচ্ছে না। পাশাপাশি এটাও তো আপনারা অনেকদিন ধরে কাজ করেন যে কোন কোন সড়কের কোন কোন স্পটগুলো আসলে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে দুর্ঘটনাপ্রবণ, সেগুলো তো বছরকে পর বছর ধরে আমরা জানি 90 থেকে তার বেশি কিছু হবে, 100 বা 120 এরকমই হয়তো হতে পারে। ফলে এখানে সে জটিলতাটা কোন জায়গায়, আসলে এটা সমাধান না হওয়ার কারণটা কি? আমরা জানি সমস্যাটা কি। ধন্যবাদ আপনাকে। শরীফ ভাই একদম সঠিক কথাই বলছিলেন, এবং আপনিও আপনার উপস্থাপনায় বলেছেন যে আমরা এই ঘটনাটা নতুন, আজকে যে শুধু ঘটছে তা না, এটি মানে বেশ কয়েক বছর ধরেই এই ঈদ, বিশেষ করে এই যে আমাদের ধর্মীয় এই অনুষ্ঠানগুলো সামনে আসলে এই ঘটনাগুলো কিন্তু ঘটে, এবং এটা আমরা সবাই জানি। সরকারকে বা প্রশাসনকে আমরা কিন্তু বাংলাদেশের কতগুলো ব্ল্যাক স্পট আছে, কোথায় কোথায় আছে, সেই ব্ল্যাক স্পটগুলো আমরা ঠিক করার জন্য তাদেরকে আমরা একাধিকবার বারবার যখনই বৈঠক হয় আমরা কিন্তু তখনই তাদেরকে এটা অ্যাডভোকেসি করি। ব্ল্যাক স্পটগুলো যদি ঠিক করা যায় তাহলে দুর্ঘটনা কিন্তু কমে যায়। আর বিশেষ করে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, যেটা আমি এটা নিয়ে 3-4 দিন আগে একটা প্রতিবেদনও লিখেছিলাম যে এই ঈদের আগে এই চাপ, ঢাকা থেকে যে যানবাহনগুলো যাবে উত্তরবঙ্গের দিকে, এই চাপ সামলানোর জন্য পর্যাপ্ত পরিকল্পনা আগে থেকে নিতে হবে। এবং আমি যতটুকু জানি, আমার কাছে যে সংবাদ এসেছে যে টাঙ্গাইলের ডিসি মহোদয় তার প্রশাসনকে নিয়ে এই ব্যাপারে একটি মিটিংও করেছিলেন সপ্তাহখানেকের মধ্যে, গত 1 সপ্তাহের মধ্যে, এবং তারাও চিহ্নিত করেছে। আমিও লিখেছিলাম যে যমুনা সেতুর যে বটলনেক, অর্থাৎ এদিক থেকে 6 লেনের যানবাহন যাচ্ছে, কিন্তু সেতুর আগে যে এই বটলনেক, যেটা রাস্তায় শুরু হয়ে গেছে, এই যে এখানে যে আটকে যাচ্ছে গাড়িগুলা, এবং পেছনে মাইলের পর মাইল গাড়িগুলো এই যে এখানে দাঁড়িয়ে যাচ্ছে, যানজটের সৃষ্টি হচ্ছে, অবর্ণনীয় দুর্ভোগে এই যে মানুষ পড়ছে, এখানে মহিলা এবং শিশুরা সব থেকে বেশি দুর্ভোগের মধ্যে থাকেন। তো এই ব্যাপারগুলো প্রশাসন যদি তৎপর থাকে তাহলে কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব। এবং 1 সপ্তাহ আগে ডিসি সাহেব, টাঙ্গাইলের ডিসি সাহেব তার পরিষদ নিয়ে যখন এটা নিয়ে একটা পরিকল্পনাও করলেন, এর সিদ্ধান্ত নিলেন, কিন্তু কেন এটা বাস্তবায়িত হচ্ছে না বা হলো না সেটা আমাদের কাছে বোধগম্য নয়। আজাদ হোসেন, আরেকটা ছোট্ট বিষয় আপনাকে যোগ করে দিতে চাই। আপনি বলছিলেন যে স্থানীয় প্রশাসনগুলো কিভাবে মাঠ পর্যায়ে কাজ করছে, পাশাপাশি এটাও কি একটু জরুরি কি না যে আমাদের যারা যাত্রীরা রয়েছেন বা চালক যারা রয়েছেন তারাও কি ভীষণ রকম উদাসীন, ফলে রাস্তাঘাটে এমন বিশৃঙ্খল যে পরিস্থিতি তৈরি হয় সেটাকে কি আসলে উপেক্ষা করা যায় কি না? একই সঙ্গে যে বলছিলেন নারী ও শিশুরা এই ঈদ যাত্রায় দুর্ভোগে পড়েন, ফলে তাদের যে রাস্তাঘাটের মধ্যে বাথরুম থেকে শুরু করে খাওয়া দাওয়া, সেই দুর্ভোগ লাঘবের কোনো কি উপায় আছে, যদি না আশপাশের কোনো প্রতিবেশী বা দোকানদার এসে হেল্প না করেন? না, এর বিকল্প আর কিছু নাই, কারণ সরকারিভাবে, প্রশাসনিকভাবে কখনোই এই প্রতিকারের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এটা আমাদের জানা নেই। আর আপনি যেটা বলছিলেন যে শরীফ ভাইও বলেছেন যে
প্রত্যেকটা জেলায় বা সবাই জানে যে কোথায় কোথায় যানজট হয়, এইটা চিহ্নিত জায়গা। শুধু জেলা না, উপজেলা লেভেলে যারা মানে উপজেলা, আমরা এটাও বলেছি যে প্রত্যেকটা উপজেলায় প্রশাসন যদি তার উপজেলার অংশটুকু যানজট এবং সড়ক দুর্ঘটনা মুক্তের জন্য ছোট ছোট ইউনিট করে কাজ করে, তাহলে কিন্তু ব্যাপারটা অনায়াসেই, অনেকাংশেই এখন যে দুর্ভোগ হচ্ছে তার 75% দুর্ভোগ কিন্তু কমিয়ে আনা সম্ভব। কেন এটা করে না, এইটা আমাদের বোধগম্য হয় না। এই যে বছরের পর বছর একই ঘটনা ঘটে যাচ্ছে, রিপিটেড হচ্ছে, এটা আমরাও হতাশ হয়ে যাচ্ছি। আমরা আর কত কাজ করব? দেখেন, আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান, আমরা একটি মানুষের জীবন যদি রক্ষা পাই সেই জন্যই আন্দোলন করি, সেই জন্যই আমরা মাঠে থাকি। এই যে আমাদের ঈদের আগ পর্যন্ত আমাদের এই সারা দেশের যে জেলা উপজেলা সংগঠন কমিটিগুলো আছে, নিরাপদ সড়ক চেক, আমাদের কর্মীরা কিন্তু মাঠে আছে, কাজ করছে। কিন্তু আমরা তো প্রশাসন বা আমরা তো কোনো কিছু আইনকে নিজের হাতে তুলে নিয়ে আমরা সেটা ইম্পোজ করতে পারি না। জি, নিশ্চয়ই আপনাদের সেটা কাজও না। আপনার তথ্য সংগ্রহ করুন, আমাদেরকে গবেষণালব্ধ বিভিন্ন প্রতিবেদন আমাদের সামনে তুলে নিয়ে আসুন গণমাধ্যমের সামনে। আমরা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করবো। অসংখ্য ধন্যবাদ এস এম আজাদ হোসেন, আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন। জনাব আবুল কালাম আজাদ, আপনি একটু নিশ্চয়ই বলবেন। পাশাপাশি এটাও একটু যোগ করে দেই, যারা যাবেন এই ঈদে তারা বাসায় গিয়েও কি আসলে নিশ্চিন্ত কতটুকু থাকতে পারবেন? কারণ রাজধানীর নিরাপত্তা সেটাও তো একটা বড় প্রশ্নের জায়গায় আছে। এখন বাসা ফাঁকা রেখে গেছেন, তার বাসায় চুরি হবে না ডাকাতি হবে সেটাও তো সে নিশ্চিন্ত থাকতে পারেন না। এগুলো থেকে সে উতরাবে কি করে? না, কিন্তু ছোট্ট করে আমি এই যে ঈদের কি বলে আনন্দ যাত্রা না দুর্ভোগ যাত্রা, এটা নিয়ে একটু বলতে চাই। ধরুন আমরা কোনো কিছু হলেই যানজট হলে আমরা বলি অতিরিক্ত মানে যানবাহনের চাপ, বৃষ্টি, হ্যাঁ, তারপরে রাস্তায় যানবাহন বিকল হয়ে গেছে। এগুলো ভাই আমরা গত 20-25 বছর যাবৎ শুনে আসতেছি। এর ভিতরে রাস্তা অনেক বড় হয়েছে, হ্যাঁ, অনেক ধরনের নতুন পুলিশ বাহিনী গঠন করা হয়েছে, হাইওয়ে পুলিশ, সিসি ক্যামেরা বসানো হয়েছে, ক্যামেরা বসানো হয়েছে। কিন্তু ধরেন আমি এগুলো নিয়ে অনেকদিন রিপোর্ট করেছি। যখন রিপোর্টিং করতাম, আমাদের এই রাস্তায় কি কি ধরনের যানবাহন চলে, আপনি খালি এটা চিন্তা করেন যে কত ধরনের যানবাহন চলে, এবং সেটা কিন্তু একটা বাস বা প্রাইভেট কার যে স্পিডে যে রাস্তা দিয়ে চলছে, আবার কিন্তু একটা রিক্সা ব্যাটারি চালিত, সেটাও কিন্তু ওই রাস্তা দিয়ে চলতেছে। এবং রেকলেস ড্রাইভ, আমরা কিন্তু কেউ কোনো নিয়ম মানি না, আমরা রাস্তায় কে কীভাবে মানে আগে যাবে সেটা। এখানে আনফিট গাড়ি একটা খুবই বড় একটা জিনিস। আপনি ধরেন যে গতকালকে যেখানে ওই যে পদ্মা সেতুর ওপারে মনে হয় ত্রিমুখী একটা সংঘর্ষ হয়েছে, ওইখানে যে মারা গেল, ওইখানে ধরেন ফিটনেস সার্টিফিকেট নাই, হ্যাঁ, বিআরটিসির বাসের ফিটনেস সার্টিফিকেট নাই। তারপরে আপনার হচ্ছে যে ছোট পিকআপকে কেটে হচ্ছে আপনার মডিফাই করে সেটাকে অ্যাম্বুলেন্স বানানো, এবং লোহার যে রডের বাহী গাড়ি, সেই গাড়িতে করে যাত্রীরা আছে। আপনি বলতে থাকুন, আমি বরং একটু অনলাইনের দিকে যাই। হ্যাঁ, এই যে বিশৃঙ্খলভাবে যে চালানো হয়, তো আপনার যত কিছুই হোক না কেন, আসলে এই অতিরিক্ত চাপ বা ধরেন ওয়েদার, এগুলো কোনো বিষয় না। আমরা যদি শৃঙ্খলিতভাবে গাড়ি চালাই, আমাদের যদি হাইওয়েতে বা ধরেন যেসব রাস্তায় স্পিডে গাড়ি চলে সেই গাড়িগুলোর সঙ্গে যেন আমরা নসিমন করিমন বা রিক্সা না চালাই, তারপরে ধরেন আমাদের যদি গাড়ির ফিটনেস থাকে, তাহলে রাস্তায় বিকল হবে না। রাস্তায় বিকল হওয়া মানে কিন্তু সেটা একটা বড় ধরনের জাম। তো এখানে আসলে একটা বড় ধরনের একটা ম্যানেজমেন্টের একটা বিষয়, কিন্তু এই ম্যানেজমেন্টের কথা আমরা বছরের পর বছর আলোচনা করি, কিন্তু এটা ম্যানেজ করতে পারি না, শেষ পর্যন্ত ফেল করে, এবং পুলিশ এবং প্রশাসন আপনি দেখবেন শেষ সময়ে হাল ছেড়ে বসে থাকে। এবং শরীফুজ্জামান শরীফ যে কথা বলছিলেন যে এত ভোগান্তির পর বাসায় গিয়ে হাসি মুখে পরিবারকে পেয়ে এই পুরো ভোগান্তিটাই ভুলে যায়। যাই হোক, আমি একটু অনলাইন দেখি। আমাদের আছে প্রথম আলোকে, দেখছি যে প্রথম আলো অনলাইন এখন পর্যন্ত ইরানে মার্কিন হামলার কারণে কি যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে, একটা আন্তর্জাতিক বিষয়ে তারা প্রতিবেদন করেছে। একই সঙ্গে কিচেন ক্যাবিনেট ছিল, আমি সদস্য ছিলাম না, আসিফ মাহমুদ। শরীফুজ্জামান শরীফ যদি ছোট্ট করে একটু মন্তব্য করেন, এই কিচেন ক্যাবিনেট নিয়ে বেশ কিছুদিন ধরে গণমাধ্যমগুলোতে আলোচনা হচ্ছে, এবং বিশেষ করে উপদেষ্টা যারা ছিলেন তারা কারা কারা ছিলেন না সেটা বলতেই যেন অস্থির হয়ে যাচ্ছেন। আদৌ কি এরকম কোনো কিচেন ক্যাবিনেট এক্সিস্ট করতো সে সময়? ধন্যবাদ। একাধিক উপদেষ্টা স্বীকার করে নিচ্ছেন যে কিচেন ক্যাবিনেট ছিল, আর সেই কিচেন ক্যাবিনেটে যারা ছিলেন তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনিনি, কিন্তু তার বাইরে যারা ছিলেন তারা এসে বলছেন যে কিচেন ক্যাবিনেট ছিল, আমরা তাতে ছিলাম না। এর একটা বড় কারণ আমি দেখতে পাচ্ছি, বা আমার ধারণা, যে তারা বিষয়টাকে অনৈতিক মনে করছেন।
যেহেতু একটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে আসা সরকার, সে সবাইকে নিয়ে কাজ করবে, একটা ঐক্যবদ্ধ টিম, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া, যে 3টা প্রতিশ্রুতি ছিল, নির্বাচন, সংস্কার এবং বিচার, এই 3টি কাজ করবে সংঘবদ্ধভাবে, একত্রিত হয়ে। এমনকি প্রধান উপদেষ্টা যে ঐক্যমত্য কমিশন, এই কমিশনটারও টার্গেটটা ছিল রাজনৈতিক বিভাজনকে পেছনে ফেলে সবাইকে একসঙ্গে রাখা। ফলে নিজেদের মধ্যে একটা বিভাজন তৈরি নিজেরা হয়েছিল। যে বিভাজন, এই যে একটা ধোঁকাবাজিটা, জি। আমার কাছে ইন্টারেস্টিংটা লাগছে যে তারা যেটা বলতেন সেটি করতেন না, এই যে ধোঁকাবাজিটা, এটা খুব ইন্টারেস্টিং। জি, আমার পরবর্তী অনলাইনে দেখি, পরবর্তী বিবিসি বাংলা কি বলছে। এআই ক্যামেরায় মামলার কথা জানিয়ে ফোনে বার্তা কি করবেন, যেটা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ক্যামেরা লাগানো হয়েছে, ফলে ওভারটেক করলে অথবা আইন বা না মানলে ফলে এক ধরনের মামলা হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গেই কিভাবে বার্তা আসছে এবং সেই বিষয়ে কি করবেন সে প্রসঙ্গেই আসলে প্রতিবেদনটি করা হয়েছে। কি পশু দিয়ে আকিকা ও কোরবানি দেয়া যাবে, একটি কোরবানি সংক্রান্ত প্রতিবেদন আছে। এরপরে আমরা দেখি যুগান্তর কি বলছে। যুগান্তর কোরবানির চামড়ার বাজারে ধস নামার 5 কারণ। নিশ্চয়ই আগামী 2-3 দিন এই প্রসঙ্গটি ভীষণভাবে আলোচনায় আসবে, যখন কোরবানি হয়ে যাবে তারপর চামড়া সামনে আসবে, নিশ্চয়ই সে সময়গুলোতে আমরা এটা নিয়ে আলোচনা করব। আরও বেশ কিছু পত্রিকা ছিল, দেখার সুযোগ নেই কারণ আমাকে বলা হচ্ছে অনুষ্ঠান শেষ করতে হবে। সময় একেবারেই শেষ। অসংখ্য ধন্যবাদ আবুল কালাম আজাদ, একই সঙ্গে ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, আপনারা এই রাতে আমাদেরকে সময় দিয়েছিলেন। আর এই ছিল আজকে নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।